ওকে বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তোমরা যে যেখান থেকে শুনছো না কেন, তোমাদের সর্বোচ্চ কল্যাণ কামনা করে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আকাশ স্যার আছি তোমাদের সাথে। আজকের কিছু সময় কিছু কথা শেয়ার করব অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের অধ্যায় 3, দুই তরফা দাখিলা পদ্ধতি। তোমরা কি হিসাব বিজ্ঞান বইটার সাথে সবাই কি পরিচিত, তাই তো? জি স্যার। আচ্ছা। আহ হিসাব বিজ্ঞান কি তোমাদের যদি প্রশ্ন করা হয়, তোমরা কি আমাকে বলতে পারবে একটু সংক্ষেপে যে স্যার হিসাব বিজ্ঞান জিনিসটা কি? আমি বিস্তারিত আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে হিসাব বিজ্ঞান কি। খুবই সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো রেকর্ড করা হয় এবং তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। কেউ একজন একটু একটু যদি বলতে, আমি একটু তোমাদের মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। এরপর আমরা সরাসরি আমাদের স্লাইডে চলে যাব। ওকে। ওকে স্যার। আচ্ছা, আমি আজকের হিসাব বিজ্ঞানের অধ্যায় 3, দুই তরফা দাখিলা পদ্ধতি, তোমরা অনেকে নামটা শুনেছো। তোমাদের হিসাব বিজ্ঞানের এই অধ্যায় থেকে, দুই তরফা দাখিলা পদ্ধতি থেকে 10 মার্ক সুনিশ্চিত তোমাদের পরীক্ষায় আসবে। আর এই অধ্যায়টা হিসাব বিজ্ঞানের অত্র বইয়ের সবচেয়ে সহজতর একটি অধ্যায়। এটা আসলে যে কেউ চাইলে এখান থেকে উত্তর করতে পারে। আর আমরা মূলত আমাদের ম্যাথে যেমন একটা পরিসংখ্যান অধ্যায় থাকে, ঠিক হিসাব বিজ্ঞান আমাদের এই দুই তরফা দাখিলা পদ্ধতি এরকম একটা অধ্যায় রয়েছে, যেখান থেকে আমরা নিঃসন্দেহে নিঃসংকোচে এই 10 মার্ক অর্জন করতে পারি, ক্যারি করতে পারি। তো চলো আমি শুরু করি। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো? আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। তোমরা ডেবিট আর ক্রেডিট এই দুটা শব্দের সাথে অনেকে পরিচিত, যারা ব্যাংকে খুব একটা যাওয়া আসা আছে তোমাদের, তোমরা অনেকে জানো ডেবিট ক্রেডিট কথাটা কখন হয়। হিসাব বিজ্ঞানের ভাষায় ডেবিট হচ্ছে হিসাবের বাম দিককে ডেবিট বলা হয়, এবং হিসাবের ডান ডান দিককে ক্রেডিট বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুমি যাই করো না কেন, যে অঙ্কই যেভাবেই উপস্থাপনা করো না কেন, যখন তুমি একটি হিসাব সম্পাদন করবে, ওই হিসাবের ডান দিক, বাম দিককে ডেবিট বলা হয় এবং ডান দিককে ক্রেডিট বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা, এরপর আমাদের 2 নম্বর পয়েন্টটা ছিল জাবেদা। হ্যাঁ, জাবেদা বা জার্নাল। হিসাব বিজ্ঞানের প্রাণ বলা হয় জাবেদাকে। তোমরা কি এটাকে এই কথাটা কি তোমরা বিশ্বাস করো? হিসাব বিজ্ঞানের প্রাণ বলা হয় জাবেদাকে। জি স্যার। যে স্টুডেন্ট জাবেদা যত ভালো বুঝতে পারবে, তার হিসাব বিজ্ঞান সাবজেক্টটা ঠিক ততটাই সহজ হবে। আর কেউ যদি হিসাব সমীকরণ জাবেদার ভিতরেই এলোমেলো করে, তার পরবর্তী স্টেপ গুলো তার জন্য একটু কঠোর হয়ে যায়। ওকে বন্ধুরা, এরপরে আমরা আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো পরে। এর আগে আমরা মূল যে 3টা আমাদের সূত্র ছিল, আমরা সেখানে চলে যাব সরাসরি। আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করব না। 3 নম্বর পয়েন্ট ছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ। বন্ধুরা, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। 4 নম্বর যেটা ছিল সমাপনী মূলধনের পরিমাণ, এবং 5 নম্বরে রয়েছে লাভ ক্ষতি। আমরা এখানে প্রারম্ভিক, সমাপনী এবং লাভ ক্ষতি 3টা অঙ্কই পড়বো, 3টা অঙ্কই দেখবো। আশা করি তোমাদের সাথে খাতা কলম নিয়ে তোমরা বুঝবে। এখানে প্রয়োজনীয় কিছু তথ্য আছে যেগুলো তোমাদের খাতায় নোট করতে হবে। জি স্যার। বন্ধুরা, তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো? জি তোমরা স্যার। মাঝে মধ্যে একটু রেসপন্স করবে, তাহলে আমার জন্য একটু ইজি হবে। জি স্যার। ওকে স্যার। এরপরে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতি কি? হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের খাতায় এই দুই তরফা দাখিলা পদ্ধতি কি, এই প্রশ্ন প্রশ্নটি এখন নোট করে ফেলো। এছাড়াও তোমরা স্ক্রিনশট নিতে পারো। বন্ধুরা, তোমরা কি খাতা এটা তুলেছো? জি স্যার। ওকে স্যার, আমরা কি পরবর্তী স্লাইডে যাব? জি স্যার। ওকে স্যার। তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতি কি? তো সহজ ভাষায় বলি, হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য, আসলে যেখানে কোনো কনফ্লিক্ট, কোনো দ্বন্দ্ব নেই, যেটা আমরা নিঃসংকোচে গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে এই দুই তরফা দাখিলা পদ্ধতি। কারণ এটার একটা কারণ রিজন আছে। তার মধ্যে অন্যতম হলো এটা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ, যেটার কোনো লয় বা ক্ষয় নেই।
এবং হিসাব সংরক্ষণ পদ্ধতি হচ্ছে এই দুই তরফা দাখিলা পদ্ধতি। ওকে বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ডেবিট ক্রেডিট ও জাবেদার প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয়। কেন এই ডেবিট ক্রেডিটটা আমাদের দরকার? তোমাদের আমি মাত্রই বলেছি, ডেবিট হচ্ছে হিসাবের বাম দিককে ডেবিট বলে এবং হিসাবের ডান দিককে ক্রেডিট বলে। হিসাবের বাম দিককে ডেবিট বলে এবং ডান দিককে ক্রেডিট বলে। আর জাবেদার প্রয়োজনীয়তা তো মাত্রই বললাম। আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ একটা নোট দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে আমি লিখেছি সম্পদ স্ল্যাশ ব্যয়, অর্থাৎ সম্পদ ব্যয় এই দুইটা জিনিস যখন বাড়বে তখন হবে ডেবিট, বিপরীতে এই দুইটা জিনিস যখন কমবে তখন হবে ক্রেডিট। তোমরা কি কথা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে স্যার, আমি যদি প্রশ্ন করি যে তুমি আসবাবপত্র বা ফার্নিচার ক্রয় করবে, কিনবে, সেই ক্ষেত্রে আসবাবপত্র কি আমার সম্পদ? জি স্যার। আচ্ছা আচ্ছা, আসবাবপত্র ক্রয়ের ফলে আমার কাছ থেকে নগদ কি চলে যাচ্ছে? নগদ আসবাবপত্র। না বন্ধুরা, আসবাবপত্র তো আমি ক্রয় করলে আমার কাছে আসবে, একটা সম্পদ বাড়বে আমার। ফলশ্রুতিতে যখন তুমি ন- সম্পদ ক্রয় করবে, তোমার কাছ থেকে যেটা চলে যাবে সেটা হচ্ছে নগদ অর্থ। তার মানে একদিকে তোমার সম্পদ বাড়ছে ডেবিট, অন্যদিকে তোমার নগদ অর্থ কমছে, এই জন্য ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো। জি স্যার, এখন বুঝছি। ওকে, দেখো এরপরে 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আয় দায় মালিকানা সত্ত্ব। আয় অর্থাৎ ইনকাম, দায় লাইবিলিটিস, মালিকানা সত্ত্ব বা ওনার ইকুইটি, এই তিনটা উপাদান যখন বাড়বে তখন হবে ক্রেডিট, অর্থাৎ সম্পদ ব্যয়ের উল্টো পাশটা চলে আসবে। সম্পদ ব্যয় যেমন বাড়লে ডেবিট হয়, এখানে বাড়লে হবে ক্রেডিট। অন্যদিকে আয় দায় মালিকানা সত্ত্ব অর্থাৎ ইনকাম, লাইবিলিটিস এবং ওনার ইকুইটি যখন কমবে, ফল করবে, তখন হবে ডেবিট। তোমরা কি ক্লিয়ার? জি স্যার। তোমাদের এই যে মাত্র যে কথাটা আমি বললাম, এটা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাব বিজ্ঞানের। তোমরা যদি এই কথাটা বুঝতে বুঝতে পারো, তোমার জন্য জাবেদা করা হবে সবচেয়ে সহজ। আর তুমি যদি এই সম্পদ ব্যয়, আয় দায় মালিকানা সত্ত্ব ঠিকভাবে বুঝতে না পারো, ক্যাচ করতে না পারো, তোমার জন্য জাবেদা করা হবে ঠিক ততটাই কঠিন। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমি আগেই বলেছি আমাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, যতটুকু পারবো তোমাদের আহ খুবই তথ্যবহুল একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা দেখো, দুই তরফা দাখিলা পদ্ধতির সূত্র নম্বর 1, প্রারম্ভিক মূলধন। আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। প্রারম্ভিক কথাটার অর্থ হচ্ছে ফর বিগিনার, অর্থাৎ বিগিনিং, শুরু, বছরের শুরু। আমি এখানে লিখেছি প্রারম্ভিক হচ্ছে বছরের শুরুতে, যেমন 1/1/2024। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 1/1 বুঝলাম প্রারম্ভিক, কিন্তু 2024 এখানে কেন লিখলেন? উত্তরটা হচ্ছে স্যার, সাল যেই কোনোটাই হতে পারে, এখানে 2010 হতে পারে, 2017 হতে পারে, 2023 হতে পারে। সাল, ইয়ার ডাজেন্ট ম্যাটার। এখানে ম্যাটার যেটা করবে সেটা হচ্ছে তোমার প্রারম্ভিক হলেই বছরের শুরুতে, আমরা জানি আমাদের বছরের শুরু হয় 1 তারিখ এবং 12 মাসের প্রথম মাসটা হচ্ছে জানুয়ারি মাস। ওকে স্যার? জি স্যার। ওকে, তার মানে প্রারম্ভিক যখনই তোমরা দেখবে 1/1, তখন তোমরা এটা এটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? জি স্যার। যখনই দেখবে তোমাদের প্রশ্নে 1/1 কথাটা দেওয়া আছে, 0101, সেই ক্ষেত্রে তোমরা এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে? এটা কি প্রারম্ভিক হবে নাকি সমাপনী হবে? প্রারম্ভিক। প্রারম্ভিক হবে। ওকে স্যার। আর প্রারম্ভিক মূলধনের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আমি আবারও বলছি, তোমার বছরের শুরুতে, তোমার প্রশ্নে বছরের শুরুতে যত সম্পদ আছে সবগুলোকে যোগ করবা। অন্যদিকে বছরের শুরুতে যত দায় আছে সেগুলো যোগ করবা এবং মোট সম্পদ থেকে দায়গুলোকে বাদ দিলেই তোমার হাতে চলে আসবে প্রারম্ভিক মূলধন। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আমি কয়েকটা উদাহরণ দিই প্রারম্ভিক সম্পদের। প্রারম্ভিক সম্পদ, সমাপনী সম্পদ, এন্ট্রি গুলো একই, জাস্ট পয়েন্ট গুলো চেঞ্জ। এন্ট্রি যেমন তোমার বছরের শুরুতে তোমার হাতে টাকা আছে 1 লাখ টাকা, 1/1/2024 তোমার হাতে টাকা আছে 1 লাখ। আরেকটা হচ্ছে 31/12/2024 তোমার হাতে টাকা আছে 2 লাখ। বলো তো বন্ধুরা, এখানে প্রারম্ভিক কোনটা হবে আর সমাপনী সম্পদ কোনটা হবে? 1 লাখ প্রারম্ভিক, 2 লাখ সমাপনী। হ্যাঁ, যেটা বছরের শুরুতে ওইটা আমার প্রারম্ভিক, আর যেটা বছরের শেষে ওইটা আমার কি, তার সমাপনী। ঠিক স- অনুরূপ ভাবে বন্ধু, যখন তোমার
তুমি একটা ফার্নিচার ক্রয় করবে, আর ফার্নিচারের তোমার আসবাবপত্র বা ফার্নিচার যেটার টাইম দেওয়া থাকবে এক এক, তখন এক এক থাকলেই তুমি বুঝে নিবে চোখ বন্ধ করে যে এটা আমার হচ্ছে প্রারম্ভিক, এটা আমার কি প্রারম্ভিক। জি স্যার। ওকে, চলো আমরা পরবর্তী, তোমরা কি এই সূত্রটাকে তোমরা খাতায় কি তুলেছো, নোট করেছো? জি স্যার। এটা আমাদের 1 নম্বর সূত্র, প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। ওকে বন্ধুরা, আমাদের 2 নম্বর, দুই যাওয়ার আগে আমি প্রারম্ভিক সম্পদ দিয়ে কিছু এখানে উদাহরণ দিয়েছিলাম, তোমরা একটু খেয়াল করো তোমাদের স্ক্রিনে। প্রারম্ভিক সম্পদের মধ্যে রয়েছে নগদ, তোমার হাতে নগদ টাকা আছে, এটা তোমার সম্পদ। মজুত পণ্য তোমার সম্পদ। দেনাদারও তোমার সম্পদ। জি স্যার। ওকে বন্ধু, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, প্রারম্ভিক সম্পদের মধ্যে রয়েছে নগদ, মজুত পণ্য, দেনাদার, আসবাবপত্র, অগ্রিম, তাই তো? আচ্ছা দেখো, আমি এখানে যে এন্ট্রিগুলোর কথা বললাম, নগদ, মজুত পণ্য, দেনাদার, আসবাবপত্র, এই 4টা জিনিসই তোমার সমাপনীর ভিতরেও যাবে। শুধু পার্থক্য হবে যদি থাকে এক এক, তুমি ধরে নিবে প্রারম্ভিক, আর যখন থাকবে 31/12 বছরের শেষ শেষ দিন, শেষ মাস, তখন তুমি বুঝে নেবে এটা সমাপনী। কিন্তু এখানে একটা এন্ট্রি আছে অগ্রিম, তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা সবসময় জানি আমরা যদি কোনো কিছু অগ্রিম পরিশোধ করি বা অগ্রিম দিয়ে থাকে, সেটা আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে অন্যদিকে আমরা যখন আবার বকেয়ার ভিতরে থাকি, সেটা হচ্ছে আমাদের জন্য দায়। সেই দায়টা হতে পারে প্রারম্ভিক, বিপরীতে হতে পারে দায়টা সমাপনী। তোমরা এন্ট্রিগুলো তোমাদের খাতায় একটু নোট করে ফেলবে, যাতে পরবর্তী ম্যাথ করানোর সময় আমাদের একটু সুবিধা হয়। তোমাদের কি খাতায় নোট করা হয়েছে? জি স্যার। ওকে, চলো আমরা পরবর্তীতে 2 নম্বর সূত্রে চলে যাই। আমাদের 2 নম্বর সূত্র হচ্ছে সমাপনী মূলধন। হুবহু সেম সূত্র হবে, সেম ফর্মুলা ইউজ করবে, শুধু পার্থক্য হবে বছরের শুরুতে প্রারম্ভিক আর বছরের শেষে সমাপনী, এতটুকুই পার্থক্য। এছাড়া সবকিছু এক। নগদ বছরের শুরুতেও আমার হতে পারে, বছরের শেষে হতে পারে। আসবাবপত্র বা ফার্নিচার, এটা আমার বছরের শুরুতেও হতে পারে, বছরের শেষেও হতে পারে। হ্যাঁ, দেনাদার, অন্যের কাছ থেকে আমি টাকা পাই, এটা আমার বছরের শুরুতে হতে পারে, বছরের শেষে হতে পারে। মজুদ পণ্য, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি, সেটা হচ্ছে মজুদ পণ্য। তোমার কাছে কাঁচামাল রয়েছে, কাঁচামাল থাকলে এটা তোমার সম্পদ হিসেবে বিবেচিত হবে। আর এই সম্পদটা হতে পারে, এই মজুদ পণ্যটা হতে পারে বছরের শুরুতে এবং বছরের শেষে। বছরের শুরুতে হলে প্রারম্ভিক হিসেবে গণ্য হবে, আর বছরের শেষে হলে সমাপনী হিসেবে গণ্য হবে। এখানে সমাপনী মূলধনের সূত্রটা হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি নাই স্যার, অন্য কেউ জয়েন হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে ওকে স্যার, মাথায় রাখবো। ওকে বন্ধুরা, তাহলে আমরা 2 নম্বর আমাদের যে সূত্রটা ছিল সমাপনী মূলধন, সূত্রটা হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। সমাপনী মোট সম্পদ, এই যে সম্পদগুলোর কথা বললাম, নগদ, আসবাবপত্র, মজুত পণ্য, দেনাদার, এগুলো সবই আমাদের সম্পদ। বিপরীত দিকে আমাদের কিছু দায়ও রয়েছে, যেমন দায়ের মধ্যে রয়েছে, আমি এখানে দিয়েছিলাম যে ব্যাংক ঋণ। তুমি ব্যাংকে থেকে যদি লোন করো, ঋণ করো, এটা তোমার জন্য দায়, এটা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। 2 নম্বরে রয়েছে পাওনাদার। তুমি যদি তোমার বন্ধুর কাছ থেকে টাকা হাওলাত করো, আমাদের বা তুমি কারো কাছ থেকে যদি টাকা লোন করো, সেটা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। অন্যদিকে বকেয়া, তোমার স্কুল কলেজের ফি, আহ কোনো দোকানের বকেয়া, যে কোনো বকেয়াই তোমার জন্য অবশ্যই দায় হিসেবে বিবেচিত হবে। অতএব তোমরা বুঝতেই পারছো যে সমাপনী দায়, সমাপনী সম্পদ একই জিনিস, সমাপনী প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায় একই জিনিস। কথা হলো, আমার এন্ট্রি গুলো কোনো ব্যাপার না, ব্যাপার হলো আমাদের আরেকজন বন্ধু জয়েন করেছে আফরিন নামে, আমরা তাকে অ্যাকসেপ্ট করছি, সাদরে গ্রহণ করছি। ওকে বন্ধুরা, এরপরে হচ্ছে প্রারম্ভিক সম্পদের মধ্যে রয়েছে নগদ, মজুদ পণ্য, দেনাদার, আসবাবপত্র, অগ্রিম ইত্যাদি। তোমরা কি বুঝতে পারছো আমার কথাগুলো?
জি স্যার। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? চলো আমরা মাঝখানে একটু প্রশ্ন উত্তর পর্ব খেলি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করো। নিঃসংকোচে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিব ইনশাল্লাহ। স্যার এখন কি ক্লাসটা শুরু হয়েছে? স্যার স্যার আমি অনেক অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, 17 মিনিট অলরেডি চলে গেছে। তো আমি তোমাদের জন্য আবার কথাগুলো একটু রিপিট করব, তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে। ওকে বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আফরিন তুমি কোথা থেকে বলছো? স্যার আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলতেছি। ঢাকা কেরানীগঞ্জ থেকে আফরিন। তুমি কোন স্কুলে পড়ছো এখন? স্যার আমি বাসাবো মাদার টেক, ওইখানে একটা আইমান স্কুল আছে ওইখানে পড়ি আমি। আচ্ছা, ওকে ওকে বন্ধুরা, চলো আমরা আমাদের পয়েন্টে চলে যাই। আমি যে বিষয়টি আলোচনা করছিলাম, দুই তরফা দাখিলা পদ্ধতি, এখান থেকে তোমাদের 10 মার্ক থাকবে। 10 মার্ক, জাস্ট 3টা সূত্র যদি একটু ক্যাচ করতে পারো, তোমার জন্য হিসাব বিজ্ঞানে 10 মার্ক অপেক্ষা করছে। জাস্ট 3টা সূত্র, আমি সূত্রগুলো তোমাদের সাথে আমি আরেকবার আলোচনা করব তোমাদের সুবিধার্থে। প্রথম সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের সূত্র। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক হচ্ছে বছরের শুরু। বছরের শুরুতে যখন কোনো সম্পদ থাকে বা দায় থাকে, সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন হিসেবে গ্রহণ করি। এখানে দেখতে পাচ্ছ প্রারম্ভিক মূলধনের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আর প্রারম্ভিক হচ্ছে বছরের শুরুতে, যেমন 1/1/2024। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে 24 সাল কি সবসময় থাকবে? আমি বলবো যে না, সবসময় 24 সাল থাকবে না। সালটা যে কোনো সালই হতে পারে, এটা 15 সাল হতে পারে, 16 সাল হতে পারে। তোমরা জাস্ট খেয়াল করবে দিন আর মাস। যদি দিনটা হয় 1 তারিখ আর মাসটা হয় প্রথম মাস, জানুয়ারি মাস, অর্থাৎ 0101, তখন তোমরা বুঝে নেবে এটি প্রারম্ভিক। ওকে, বছরের শুরুতে যত সম্পদ থাকবে সবগুলোকে যোগ করবে, এবং বছরের শেষে যতগুলো দায় থাকবে সবগুলোকে যোগ করবে। আর এই বছরের শুরুর সব সম্পদ থেকে বছরের শুরুর সব দায় বাদ দিলে যেটা চলে আসে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক কয়েকটা সম্পদের নাম আমি এখানে বলছি। এখানে রয়েছে নগদ। বছরের শুরুতে তোমার কাছে কোনো টাকা থাকলে সেটা হবে তোমার প্রারম্ভিক সম্পদ। মজুদ পণ্য হচ্ছে কাঁচামাল। দেনাদার হচ্ছে তুমি কারো কাছ থেকে টাকা পাও। আসবাবপত্র হচ্ছে তোমার ফার্নিচার। এবং অগ্রিম, তুমি যদি কাউকে অগ্রিম কোনো টাকা প্রদান করো, সেটিও হবে তোমার জন্য সম্পদ। অন্যদিকে প্রারম্ভিক দায়, বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। সবাই কি শুনতে পাচ্ছ? সবাই একটু জি স্যার বলবে, হ্যাঁ, ইয়েস স্যার বলবে বা জি স্যার বলবে। সবাই জি একটু স্যার। রেসপন্স করবে, কারণ আমি চাই তোমাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট হতে। আর তোমরা যখন আমার সাথে কানেক্ট হবে বা আমি তোমাদের সাথে কানেক্ট হব, তখন আমাদের ক্লাসগুলো হবে খুবই প্রাণবন্ত। তোমাদেরও ভালো লাগবে, তোমরাও একটা কি বলে কমফোর্ট জোনে থাকবে, আমিও থাকবো। আর তোমরা যদি চুপটি করে বসে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধু আমি কিন্তু কমফোর্ট ফিল করবো না। সো বুঝতেই পারছো, একটু রেসপন্স করতে হবে। যখন আমি যাই জিজ্ঞেস করি, একটু অ্যাক্টিভ থাকবে। আমরা ক্লাস কম করব, প্রয়োজনে একটু অ্যাক্টিভলি ক্লাস করব। দেখো বন্ধুরা, তোমাদের প্রারম্ভিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে করো। বন্ধুরা, তোমাদের প্রারম্ভিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রারম্ভিক স্যার মূলধন আরেকবার একটু বুঝিয়ে দিবেন। আরেকবার বুঝাই দিব, তাহলে একটু কানগুলো একটু অ্যাক্টিভ না রাখো স্যার। তোমাদের কান। ওকে স্যার, আমরা আরেকবার বলছি, আমাদের বন্ধুর জন্য আরেকবার বলছি। প্রারম্ভিক মূলধন, তোমাদের এই দুই তরফা দাখিলা পদ্ধতির অধ্যায় 3-এর হিসাব বিজ্ঞানের, এখান থেকে তোমাদের 10 মার্ক থাকবে। আর এই 10 মার্ক থাকবে 3টা সূত্রের ওপর। সূত্র নাম্বার 1, প্রারম্ভিক মূলধনের পরিমাণ তোমাকে বের করতে হবে। আর এই প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করার সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আফরিন, সূত্রটা কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আর প্রারম্ভিক হচ্ছে বছরের শুরুতে, অর্থাৎ তোমার প্রশ্ন যখন থাকবে 1/1, আর যে কোনো একটা সাল স্যার যে কোনোটাই হতে পারে, ইয়ারটা যে কোনোটাই হতে পারে, কিন্তু তোমার
দিন আর মাস হতে হবে এক এক, তাহলে তুমি বুঝতে পারবে এটি আমার প্রারম্ভিক। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, প্রারম্ভিক সম্পদের মধ্যে রয়েছে নগদ, মজুদ পণ্য, দেনাদার, আসবাবপত্র, অগ্রিম ইত্যাদি। সব সম্পদ। এটা শুধু প্রারম্ভিক সম্পদ না, এটা সমাপনী সম্পদও হতে পারে। বছরের শেষে যেটা রয়েছে আমাদের 2 নাম্বার সূত্র সমাপনী, এটিও হতে পারে। বাট আমরা খেয়াল রাখবো সাল, আমরা খেয়াল রাখবো তারিখটা, যে কোনটা বছরের শেষে আর কোনটা বছরের শুরুতে। এটা বুঝতে পারলেই হবে। বাট এই কথাগুলো যে নগদ, মজুদ পণ্য, দেনাদার, আসবাবপত্র, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই কথাগুলো স্যার জি একই স্যার। থাকবে, ঠিক আছে? এই সম্পদ আর দায় কথাগুলো একই থাকবে, জাস্ট পার্থক্য হবে তারিখের। শুরুতে হলে প্রারম্ভিক, শেষে হলে সমাপনী। এই দেখো, সমাপনী সমাপনী মূলধনের সূত্রটা হুবহু এক। সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। সমাপনী হচ্ছে বছরের শেষে, যেমন 31/12/2024। আমি সালটা লিখেছি আমার মতো করে, কিন্তু তারিখ আর মাস এই দুইটা স্যার একই রকম হবে, এটার কোনো পরিবর্তন হবে না। তোমরা তো বুঝতেই পারছো আশা করি। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। তোমাদের কি আরো কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে করো। না স্যার। ওকে বন্ধুরা, তার মানে প্রারম্ভিক আর সমাপনী একই জিনিস। তোমরা যদি একটা পারো, আরেকটা অটোমেটিক তোমরা বের করতে পারবে। শুধু মাথায় রাখবে, প্রশ্নে খেয়াল রাখবে আমার কোনটা বছরের শুরুতে আর কোনটা বছরের শেষে। যদি এক এক থাকে প্রারম্ভিক হিসেবে গণ্য হবে, আর যদি 31/12 থাকে এটা কি হবে? সমাপনী হিসেবে গণ্য হবে। চলো বন্ধুরা, আমাদের 3 নাম্বার সূত্রে চলে যাই। 3 নাম্বার সূত্রটা খুবই মজার। লাভ ক্ষতি, প্রফিট অর লস। হ্যাঁ, লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি তোমাকে বের করতে হলে অবশ্যই তোমাকে প্রারম্ভিক আর সমাপনী মূলধন দুইটাই বের করতে হবে। তার মানে তোমার ক আর খ নাম্বারটা লাগবে। তোমার ক তে প্রথমে চাইতে পারে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, আবার অনেক সময় তোমার ক তে চাইতে পারে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। যেটাই চাক, আমাদের সূত্র তো একই রকম। সূত্র এক, এন্ট্রি এক, জাস্ট সালগুলো চেঞ্জ হবে, অ্যামাউন্টটা চেঞ্জ হবে, আর কোনো কিছুই না, হুবহু এক। তাহলে লাভ ক্ষতির সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন। তুমি ক বা খ থেকে যে বের করবে সমাপনী মূলধন, ওইটার সাথে যোগ করবে উত্তোলন। প্রশ্নে তোমার দেওয়া থাকবে মালিক তার নিজ প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে উত্তোলন করেন এত টাকা। তাহলে উত্তোলনটা তোমার কোথায় দেওয়া থাকবে? তোমার প্রশ্নেই দেওয়া থাকবে। তুমি কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে বন্ধুরা, আমাদের 3 নাম্বার সূত্র রয়েছিল লাভ ক্ষতি, অর্থাৎ সমাপনী মূলধন যোগ উত্তোলন। বললাম ক বা খতে তোমাদের সমাপনী মূলধন বের করতে হবে, যেই ফিগারটা চলে আসবে সেটা তোমরা এখানে বসাবে। আর উত্তোলন তোমার প্রশ্নে দেওয়াই থাকবে, যে মালিক তার নিজ প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে উত্তোলন করছে এত টাকা। বিপরীত পাশে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন বা এডিশনাল ইনভেস্টমেন্ট, এডিশনাল ক্যাপিটাল, এটা তোমার সাথে যোগ হবে। সো এই দুটো যোগ করার পর বাম পাশ থেকে দুইটা যোগ হবে, ডান পাশ থেকে দুইটা যোগ হবে। সো যেই দুটো ফিগার আসবে, একটা থেকে আরেকটা বাদ দিলে যেটা চলে আসবে সেটাই হচ্ছে আমাদের লাভ বা ক্ষতি। অর্থাৎ বছরের শেষ থেকে বছরের শুরুতে যত আয় ব্যয় হয়েছে সবগুলোকে বাদ দেওয়ার পরে তোমার হাতে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে তোমার লাভ বা ক্ষতি। যদি টাকা থাকে লাভ, যদি টাকা না থাকে মাইনাস ফিগার চলে আসে, সেই ক্ষেত্রে হবে ক্ষতি। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আফরিন, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। বন্ধুরা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পারছি।
ওকে বন্ধুরা, আমাদের 3 নাম্বার সূত্রটা কি ছিল? লাভ ক্ষতি, তাই তো? জি স্যার। ওকে, লাভ ক্ষতির সূত্রটা কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তোমাদের সমাপনী মূলধন আর প্রারম্ভিক মূলধন তোমরা ক আর খ এর ভিতরেই তোমরা বের করে ফেলবে। তোমাদের এই অঙ্কের একটা মজার বিষয় হচ্ছে, একটা ছোট একটা তোমাদের সাথে টুইস্ট শেয়ার করি। এটা হচ্ছে তোমাদের এই অঙ্কের গ নাম্বার, অর্থাৎ ক খ গ, এই গ নাম্বারই লাভ ক্ষতি থাকবে। কখনোই তোমাদের ক বা খতে চাইবে না, কারণ ক আর খতে তোমাদের প্রারম্ভিক আর সমাপনী বের করতে হবে, শেষে তোমরা বের করবে লাভ ক্ষতি। খুবই সিম্পল। চলো আমরা প্রশ্নে চলে যাই। আমি আজকে তোমাদের সাথে যেই প্রশ্নটা শেয়ার করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 35 এর 2 নং। তোমাদের বইয়ের 35 পৃষ্ঠার 2 নং যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা নিয়ে আমি সরাসরি কিছু কিছু কথা বলবো। চলো আমরা প্রশ্নটাকে একটু পড়ি। প্রশ্নটা আমি 2 খণ্ডে রেখেছি। আমরা প্রশ্নের টাইটেলে দেওয়া আছে, আমি তোমাদের এখন থেকে প্রশ্ন করব, তোমরা আমাকে একটু উত্তর করবে, একটু রেসপন্স করবে বন্ধুরা। তোমাদের প্রশ্ন দেওয়া আছে, জনাব শহীদুল তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ, তার মানে তার প্রতিষ্ঠানের নাম কি স্যার? সবাই একটু বলবে, জোরে বলবে। রিয়াদ এন্টারপ্রাইজ। ওকে, রিয়াদ এন্টারপ্রাইজ। রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। তার মানে এটা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? জি স্যার। উনি যে ওনার ব্যবসার হিসাব সংরক্ষণ করেন না, হিসাব নিকাশ করে রাখেন না, এটা কি ভালো নাকি খারাপ? খারাপ। অবশ্যই খারাপ। ওকে, উনি রাখেন না, এজন্যই আমরা উত্তরটা বের করব। দেখো, প্রশ্ন শুরু। 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। ওকে, সবাই রেডি? জি স্যার। তোমাদের কাছে আমার আজকের প্রথম প্রশ্ন, বলো তো, এখানে যে বললো 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা, এইটা কি প্রারম্ভিক নাকি সমাপনী? কেউ কি বলতে পারবে? প্রারম্ভিক। 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 তোমরা কি দেখে তোমাদের মনে হচ্ছে এটা প্রারম্ভিক? তোমরা কেন স্যার কেন বছরের কনফার্ম হলে? শুরু। বছরের শুরু? কোথাও কি লেখা আছে এটা বছরের শুরুতে? 1 জানুয়ারি, 1 থাকতে হবে। ভেরি গুড, এক্সিলেন্ট স্যার, চমৎকার হয়েছে তোমার উত্তরটা। যে 1 জানুয়ারি, সব সময় তোমাদের শূন্য শূন্য দেওয়া থাকবে এমন না, 0101 দেওয়া থাকবে এমন না, অনেক সময় বাংলা লেখা থাকবে। তোমরা জাস্ট প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করবে। এখানে স্পষ্ট দেওয়া আছে আফরিন, 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ। হ্যাঁ, 1 জানুয়ারি 2017, তার মানে বছরের শুরুতে জন্য প্রারম্ভিক। এখানে কি তোমার জন্য আলাদা আলাদা কোনো কিছু দেওয়া আছে, যে নগদ, মজুত পণ্য, দেনাদার, আসবাবপত্র, এই সম্পদগুলো কি আলাদা আলাদা দেওয়া আছে নাকি একসাথে এখানে বলে দিছে যে সম্পদ হচ্ছে 5,50,000? দেখো, প্রথমে বলেছে মোট সম্পদ, আর যখন বলছে মোট সম্পদ, আর প্রথম টাকাটা আমার সম্পদের টাকা 5,50,000, আর শেষে বলছে দেখো দায়ের পরিমাণ, তার মানে দায় হচ্ছে 1,70,000। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। প্রবাবলি কোশ্চেন থাকার কথা না। ওকে বন্ধুরা, এরপরে বলেছে প্রশ্নে, জনাব শহীদুল আরো 50,000 টাকা নতুন বিনিয়োগ করেন এবং তিনি মোট 40,000 টাকা উত্তোলন করেন। তোমাদের আমি বলি, তোমরা যখন প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন বের করবে, তখন তোমরা শুধু ওই দিকেই ফোকাস দিবে, আদার্স আর কোনো কিছুর দিকে দেখার দরকার নাই। তোমার উত্তোলন আর দেখো, তোমাদের প্রশ্নে উত্তোলন আর হচ্ছে অতিরিক্ত মূলধন, এই দুইটা কথা দেওয়া আছে, 50,000 আর 40,000। তোমাদের এই দুইটা বিষয় আসবে শুধু গ নাম্বারে, যখন তোমাদের লাভ ক্ষতি বের করতে বলবে তখন। আদারওয়াইজ এই দুইটা জিনিস তোমাদের ক আর খতে কোশ্চেন কালেও আসবে না। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো বন্ধুরা? জি স্যার। ওকে বন্ধুরা, তাহলে বলো তো, এখানে আমাদের কি প্রারম্ভিক আর কোনো কিছু আছে নাকি যা দেয়া আছে এগুলোই স্যার? 5,50,000 আর 1,70,000। বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবে, যেহেতু এখন জি ম্যাথ হচ্ছে, স্যার, একটু শুনতে খেয়াল রাখতে পাচ্ছি। হবে, জি একটু কথা স্যার। বলতে হবে। প্রারম্ভিক আর নেই।
আর প্রারম্ভিক আর কোনো কিছুই নেই স্যার, এখানে আমাকে সরাসরি বলে দিচ্ছে যে মোট প্রারম্ভিক সম্পদ, মোট প্রারম্ভিক দায়। তাহলে আমি সম্পদ থেকে দায় বাদ দিব, আমার অঙ্ক শেষ। ক নম্বরে আমার সম্পদ থেকে দায় বাদ দিলে আমার অঙ্ক শেষ। প্রারম্ভিক সম্পদ মূলধনের পরিমাণ আমি বের করে ফেলেছি অলরেডি। ওকে স্যার, ডান। জি স্যার। স্যার আমার স্যার অঙ্ক শোনো, আমি তোমাদের বলি একটু। অঙ্ক একটা এমন বিষয়, ম্যাথ একটা এমন বিষয়, এটা তুমি করাচ্ছে, তুমি যত ভালো ফোকাস দিবে, বুঝতে পারবে, তোমার জন্য ঠিক ততটাই ভালো। তুমি অঙ্ক সারাদিন করতে পারবে, প্র্যাকটিস তুমি সারাদিন করতে পারবে, কিন্তু তোমার টিচার বা লেকচারার যখন সে লেকচার দেয়, যখন সে কথা বলে, তার কথাগুলো তুমি যদি একটু তোমার মাথায় একটু নিতে পারো, একটু জাস্ট ক্যাচ করতে পারো, তোমার জন্য অঙ্ক যেখান থেকে আসুক, আমি দেখলাম লাস্ট বিগত 5-6 বছর আগের প্রতিটা বোর্ডের ভিতরেই এই দুই তরফা দাখিলা পদ্ধতির অঙ্ক আসি। 100% থেকে 95% টাইম ওরা এই অঙ্কটা দিয়ে দেয়, কারণ আমাদের স্টুডেন্টদের পাশের জন্য তারা এই অঙ্কটা দিয়ে দেয়। তোমরা জানো যে তোমাদের গণিত বই জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত একটা অধ্যায় আছে সবারই, পরিসংখ্যান আছে কি আছে না স্যার? জি স্যার, আছে। আচ্ছা, এই অধ্যায়টা কি সহজ, পরিসংখ্যান অধ্যায়টা নাকি কঠিন? স্যার বুঝলে সবকিছুই সহজ। কিন্তু স্যার আমার কাছে, আমার মানে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই অধ্যায়টা আমার মনে হয় কি যে যে কেউ করতে পারে। এই পরিসংখ্যান অধ্যায়টা খুবই সহজ। এই গড় নির্ণয় করো, মধ্যক প্রচুরক নির্ণয় করো, এই অধ্যায়টা আমার কাছে মনে হয় খুবই সহজ। আর আমার মনে হয় শুধু স্টুডেন্টদের পাশের জন্য এই অধ্যায়টার দেওয়া। কারণ সব যদি আমাদের কঠিন হয়, মনে হয় যে কঠিন, তাহলে তো আমরা পাস করতে পারবো না, ভালো রেজাল্ট ক্যারি করতে পারবো না। আর প্লাস যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য প্লাস পয়েন্ট থাকেই, পাশাপাশি যারা একটু ট্রাই করে সবসময় পড়াশোনার ভিতরে নিজেকে নিয়ে আসতে চায়, তাদের জন্য কমফোর্ট জোন হচ্ছে ওই জেনারেল ম্যাথের পরিসংখ্যান অধ্যায়টায়। ঠিক অনুরূপ আমার হিসাব বিজ্ঞানেও এই অধ্যায় 3 দুই তরফা দাখিলা পদ্ধতিটা খুবই সহজ। তোমরা যে 3টা সূত্র দেখলে, এখানে সূত্রগুলো দেখলে তোমাদের কাছে কি মনে হয় বন্ধুরা, সূত্রগুলো কি খুব কঠিন? আফরিন? না স্যার, না স্যার খুবই সহজ। খুবই সিম্পল। সহজ তোমরা এখন দেখছো, তোমরা এখনই বলতে পারবে। দেখো, তোমাদের প্রশ্নে বলেই দিবে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। যখন দেখবে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, তোমরা প্রারম্ভিক মূলধন কথাটা লিখে সমান সমান দিয়েই সেখানে সূত্র বসাই দিবে, জাস্ট প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, শেষ, খেলা শেষ। এরপরে প্রশ্ন থেকে খেয়াল করবে যে 0101, অর্থাৎ বছরের শুরুতে আমার কোন কোন সম্পদগুলো আছে সবগুলো যোগ করব, বছরের শেষে আমার কোন কোন দায়গুলো আছে সেগুলো আমি যোগ করব, এবং সম্পদ থেকে দায়টা বাদ দিলে আমার চলে আসবে এখানে প্রারম্ভিক মূলধন। ঠিক অনুরূপ সিমিলারলি মেনটেন করে সমাপনী মূলধনের ক্ষেত্রেও। বছরের শেষে সম্পদ থেকে বছরের শেষে দায়গুলো বাদ দিলে চলে আসে সমাপনী মূলধন। তাহলে আমার মনে হয় যে এখান থেকে আমাদের অঙ্ক মিস করার, ভুল হওয়ার কোনো সুযোগ নাই বলে আমি মনে করি। তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিব। না, আমি চাই তোমরা প্রশ্ন করো। ওকে, তাহলে আমরা আবার প্রশ্নে ফিরে যাই। আহ আফরিন, তুমি একটু প্রশ্নটা পড়বে। আচ্ছা স্যার। ওকে। জনাব শহীদুল তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ এর ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। জনাব শহীদুল আরো 50,000 টাকা নতুন বিনিয়োগ করেন। তিনি মোট 40,000 টাকা উত্তোলন করেন। ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসার সম্পদ ও দায় ছিল নগদ 1,85,000 টাকা, ওকে। আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা এবং মজুদ পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা। ভেরি গুড। আচ্ছা, এবার আমাদের যে আরেকজন বন্ধু আছে, বন্ধু তোমার নামটা একটু বলবে? জি স্যার সীমান্ত দাস। সীমান্ত। সীমান্ত, তুমি যে আমাদের এখানে ডিসেম্বর 2017 তারিখ থেকে এখান থেকে একটু পড়বে। ডিসেম্বর 2017 তারিখে, হ্যাঁ। ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায় ছিল ওকে। নগদ 1,85,000 টাকা, ওকে। এই আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুদ পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা।
আমি তোমাদের বলি, শোনো, তোমরা তোমরা যে কজনে অলরেডি জয়েন হয়েছো, এই দুই তরফা দাখিলা পদ্ধতির আমার যে আজকের লেকচার, আজকে যে আলোচনা, এটা হচ্ছে মাস্টার ক্লাস আলোচনা, ঠিক আছে? এরপরে আর কোনো কথা থাকতে পারে না। সীমান্ত, আফরিন, এরপরে আর এই দুই তরফা দাখিলা পদ্ধতির আর কোনো কথা থাকতে পারে না। যা আছে A to Z তোমাদের সামনে সব উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, আমরা আমরা আমাদের প্রশ্নে আবার চলে যাই। তোমাদের প্রারম্ভিক মূলধন ক নাম্বারে, ঠিক আছে? এরপর খ নাম্বারে দেখো, এখানে যখন বলেছে 2017 তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায়, যথাক্রমে যেগুলো দেয়া আছে। আচ্ছা, ডিসেম্বর 17 এটা কি আমার প্রারম্ভিক নাকি সমাপনী, স্যার? স্যার এটা সমাপনী হবে। তোমরা কিভাবে শিওর হলে যে এটা এটা সমাপনী হবে? স্যার এটা হচ্ছে বছরের শেষে আমাদের হচ্ছে মনে রাখতে হবে, বছরের প্রথম দিকে যেগুলো হবে যেটাই হোক তারিখ প্রারম্ভিক হবে। ওকে। আর সমাপনী সমাপনী হচ্ছে বছরের শেষে। ওকে এটা আমাদের আফরিন, মনে রাখতে সামহাও কোনো কারণে যদি এখানে ডিসেম্বর 2017 পরিবর্তে যদি ডিসেম্বর 2024 সাল হয়, সেই ক্ষেত্রে কি হবে এটা? 2024 সালে স্যার এটা শেষে বলেছে, যেহেতু আমাদের ওটা প্রারম্ভিক হবে। তো না সমাপনী স্যার, হবে। সমাপনী হবে, সমাপনী হবে, সরি স্যার, হ্যাঁ হ্যাঁ। সমাপনী হবে। শোনো, এই ডিসেম্বর দেখতে কিন্তু হবে। ডিসেম্বর, স্যার। মানে লাস্টে যেটাই হ্যাঁ, হোক, লাস্ট যেই হইলে বছর ডিসেম্বর হোক। হইলেই চলে। আমার ডিসেম্বর হ্যাঁ, মানে বছরের শেষে হইলেই সমাপনী। সাল স্যার কোনো ব্যাপার না, সাল যাই হ্যাঁ, যাই হোক না কেন, ওইটা আমার জন্য কোনো ভ্যারি করবে না। জি স্যার। বুঝতে পেরেছো? তার মানে স্যার আমাদের যে হ্যাঁ, উপরে যে তথ্যগুলো, ইনফরমেশন গুলো দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি প্রারম্ভিক নাকি সমাপনী? স্যার ওটা হচ্ছে সমাপনী। উপরের স্যার স্যার ইনফরমেশন প্রারম্ভিক, প্রারম্ভিক, হ্যাঁ। প্রারম্ভিক। স্যার স্যার ভুলবশত রিল্যাক্স, বলেছি। একদম রিল্যাক্স, ঠান্ডা মাথায়, ভুল করা যাবে না স্যার। রিল্যাক্সে। তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? না না স্যার। স্যার। সীমান্ত ওকে? ইয়েস স্যার। আফরিন ওকে? ইয়েস স্যার। ওকে স্যার। তার মানে আমরা এখান থেকে মূলত অলরেডি খুব ক্লিয়ার ভাবে দুইটা তথ্য পেলাম। একটা হচ্ছে যখন বলেছে যে 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা, এটা পেলাম আমরা প্রারম্ভিক। এবং দেখো, ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায় নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 31, মজুদ পণ্য 90,000, ব্যাংক ঋণ 60,000 এবং পাওনাদার 55,000। তার মানে উপরেরটা পেলাম আমরা প্রারম্ভিক, নিচেটা পেলাম সমাপনী। এখন প্রশ্ন হইলো স্যার, যেখানে যে রয়েছে আমাদের জনাব শহীদুল আরো 50,000 টাকা নতুন বিনিয়োগ করেন এবং তিনি মোট 40,000 টাকা উত্তোলন করেন, এই দুটা কথা আমাদের কি প্রারম্ভিক সমাপনীর ভিতরে আসবে কি আসবে না? জি স্যার, একটু আরেকবার বলুন। আমি আবার বলছি তোমাদের, উপরে যে লেখা আছে জনাব শহীদুল আরো 50,000 টাকা নতুন বিনিয়োগ করেন, অর্থাৎ অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করেন, এবং তিনি মোট 40,000 টাকা উইথড্র বা উত্তোলন করেন, এই দুটা কথা কি আমাদের প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন কোথাও কি আসবে কি আসবে না? স্যার আসবে না। আফরিন, তুমি না কি স্যার। তুমিও কি সীমান্তর সাথে এগ্রি করছো আসবে না? হ্যাঁ আচ্ছা, তোমাদের উত্তরটাই কারেক্ট, অ্যান্সারটি কারেক্ট হয়েছে। কিন্তু কেন আসবে না, কেউ কি একটু ব্যাখ্যা দিতে পারবে আমাকে যে স্যার এই জন্য আসবেন? আমি চাই তোমরা আজ আমার কাছ থেকে যাই শিখো না কেন, সেটা মাস্টার লেভেলে তোমরা শিখো, যেন তোমরা কখনো ভুলে না যাও। একটু কেউ বলতে পারবে এটা স্যার কেন আসবে স্যার না? এই জায়গায় তো কোনো তারিখ লেখা নাই, কোনো মানে তারিখের তারিখের যেমন তারিখ যে সব জায়গায়, এই জায়গায় যেমন তারিখ আছে, এই জায়গায় তো কোনো তারিখেরই নাই। স্যার, ওকে, ও বোঝাতে চাচ্ছে যে এটা প্রথম বা শেষ এটা লেখা নাই। ওই এক্স্যাক্টলি, কারণে আমি বুঝতে পারছি। কিন্তু আমার কাছে কি মনে হয় আফরিন, সীমান্ত, আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট একটা অ্যান্সার হতে পারে স্যার এইটা। স্যার এগুলো তো আমাদের প্রারম্ভিক বা সমাপনীর সাথে আসবে না, এগুলো আমাদের শুধু লাভ ক্ষতির ভিতরে আসবে, এই জন্য এখানে স্যার আসবে না। স্যার এই উত্তরটা কেমন হয়? স্যার জি এটাও স্যার, ভালো। ভালো হয়। এটাই ভালো, যে স্যার এটা লাভ ক্ষতির ভিতরে আসবে, এখানে আমার আসবে না। তো এটা নিয়ে আমার কোনো হেডেক বা কোনো মাথা ব্যথা নাই। ওকে স্যার, ক্লিয়ার? জি স্যার। ওকে, চলো এবার আমি স্যার তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলো একটু আমরা এক নজরে দেখি। করণীয়, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। বন্ধুরা একটু পড়ো তো প্রশ্নগুলো। করণীয়: ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ।
খ সমাপনী মূলধনের পরিমাণ, ঘ লাভ এবং ক্ষতির পরিমাণ। ওকে, লাভ এবং ক্ষতির পরিমাণ গ নাম্বার। তার মানে আমরা ক নাম্বারের উত্তরে সরাসরি চলে যাব। তোমরা কি খাতা কলম নিয়েছো? সীমান্ত, আফরিন, দুজনেই? জি স্যার। ওকে, তোমরা ক নাম্বার দিয়ে লেখো। ক নাম্বার দিয়ে সবার আগে সূত্রটা লেখো। সূত্রটা কি ছিল এই সূত্রটা সবাই লেখো। ক নাম্বারের সূত্র, যেহেতু প্রারম্ভিক, দেখো খেয়াল করো, প্রশ্ন খেয়াল করবে আগে। প্রশ্ন তোমাদের ক নাম্বার কি চেয়েছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ, এজন্য তোমরা প্রারম্ভিক মূলধনের সূত্রটা আগে লিখবে। প্রারম্ভিক মূলধনের সূত্র কি ছিল এই সূত্রটা লিখবে, এক আচ্ছা লাইনের স্যার। ভিতর লিখবে। প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এক লাইনের ভিতর এই সূত্রটা তোমরা লিখবে খাতা সবাই। স্যার অবশ্যই লেখা হলে রেসপন্স করতে হবে স্যার, রেসপন্স করতে হবে। জি স্যার। আমি চাই ম্যাথের এই চ্যাপ্টারটা সম্পূর্ণ আজকের আজকের আর যতক্ষণ সময় আমি পাই আজকে আমি শেষ করতে। তো তোমরা যদি আমাকে কোঅপারেট না করো আমি কিন্তু এটা শেষ করতে পারবো না। আর আমরা একদম শেষ মুহূর্তেই আছি। তোমরা যদি একটু রেসপন্স করো আমার সাথে, দেখবে তোমাদের আমার এখানের উত্তর পাশাপাশি তোমাদের বইয়ের আনসার দুইটা একসাথে মিলে যাবে এবং তোমরা বুঝতেও পারবে, ক্লাসটা মজাও পাবে। চলো আমরা চাই শেষটা ভালো করতে। স্যার লেখা তোমরা সবাইকে হয়েছে। লিখেছো সূত্রটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে আমাদের প্রারম্ভিক সম্পদ কোথায়, তাই না? দেখো তোমাদের প্রশ্নে রয়েছে প্রারম্ভিক সম্পদ, এখানে সরাসরি বলে দিছে যে মোট সম্পদ। তোমরা প্রারম্ভিক সম্পদের নিচে লিখবা যে 5,50,000 টাকা। নিচে সমান সমান দিয়ে লিখবে প্রারম্ভিক মূলধন কথাটা যেখান থেকে লিখেছো সেখানে সমান সমান দিয়ে লিখবে মোট সম্পদ 5,50,000। লিখেছো? জি স্যার। আমি কিন্তু তোমাদের এটা বইয়ের অঙ্ক করাচ্ছি, বুঝছো, পাঠ্য বইয়ের অঙ্ক। তো তোমরা যদি সাথে বই রাখো, বইয়েও কিন্তু এটা দেয়া আছে। একটু চালাকি করতে পারো, বই থেকে বইয়েও তোমরা প্রশ্নটা দেখতে পারো। স্ক্রিন তো দেখতে পাবেই, পাশাপাশি বইয়েও খেয়াল করতে পারো। তো প্রারম্ভিক সম্পদে তোমরা কত টাকা দিয়েছো স্যার? আর কত নাম্বার পেজ? পেজ নাম্বার পাঁচ হচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা। পেজ নাম্বার হচ্ছে 35 সীমান্ত, 35 নাম্বার পৃষ্ঠা 2 নং। জি স্যার, ওকে, তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মোট এই যে সম্পদ, মোট সম্পদ, সম্পদ হচ্ছে আমাদের কত স্যার? যে 5,50,000, তাই তো? জি স্যার। এরপর মোট সম্পদের পরে সূত্রে কি দেওয়া আছে আফরিন? মাইনাস চিহ্ন দেওয়া আছে না? জি স্যার। তাহলে একটা মাইনাস চিহ্ন দাও। জি স্যার। এবার দায় কত দেওয়া আছে আমাদের? দায় দেখো যে মোট সম্পদ, প্রথমটা হচ্ছে সম্পদ 5,50,000, দ্বিতীয় হচ্ছে দায়, দায় হচ্ছে 1,70,000, 1,70,000 টাকা দাও। 1,70,000 লিখেছো? জি জি স্যার। ওকে, এবার তোমরা মাইনাস করে ফেলো। 5,50,000 থেকে 1,70,000 বাদ দিলে কত হয় দেখো তো, কত হয়? তোমরা আমাকে উত্তরটা বলো। 3,80,000 টাকা। তোমাদের কি উত্তর মিলেছে? জি স্যার, মিলছে। ওকে স্যার, যখন উত্তরটা তোমরা পেয়েছো 3,80,000 টাকা, তার নিচে একটা ডাবল জেড দিবে। 3,80,000 টাকার নিচে দুইটা দাগ দিবে, সোজা সোজা করে টান দিবে দুইটা দাগ, যেটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় ডাবল জেড বা জেড চিহ্ন। ওকে স্যার, ডান, আমাদের কমপ্লিট। কারো কোনো স্যার। প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে তোমাদের থাকলে বলো ক নম্বরে, তাহলে আমরা খতে চলে না যাবো। স্যার। না স্যার। আচ্ছা, খ নম্বরে যাওয়ার আগে উপর টাইটেল দাও। খ নাম্বার লেখো। খ নাম্বার লিখে, আর অবশ্যই তোমরা যখন অঙ্ক করবে হিসাব বিজ্ঞান, তোমরা প্রতিষ্ঠানের নাম লিখবে, উপরে টাইটেল দিবে। যেমন এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজ। তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, রিয়াদ এন্টারপ্রাইজ। তোমরা লিখবে যে রিয়াদ এন্টারপ্রাইজ এর এর কথা লিখবে। এরপর দ্বিতীয় লাইনে লিখবে তোমাদের প্রশ্নে কি চেয়েছে। আমাদের প্রশ্নে চেয়েছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো আমি লিখবো যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এরপর সূত্র দিয়ে জাস্ট মানগুলো বসাই দিবা, শেষ। ওকে স্যার, খ নাম্বার আমরা যাবো। জি খ নাম্বারে লেখো সেম সূত্রটা। খ নাম্বারে আচ্ছা। সমাপনী মূলধন চেয়েছে আমাদের। দেখো খ নাম্বারে আমাদের কি চেয়েছে? সমাপনী মূলধন। তার মানে সমাপনী মূলধনের সূত্র আগে লিখতে হবে আমাকে। সমাপনী মূলধন সমান সমান এক লাইনে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়।
ওকে স্যার। জি স্যার। আচ্ছা আফরিন, ওকে স্যার। আমরা কতে যেমন সরাসরি পেয়েছিলাম মোট প্রারম্ভিক সম্পদ পেয়েছিলাম, মোট প্রারম্ভিক দায় পেয়েছিলাম, আমাদের আলাদা বের করা লাগেনি। কিন্তু খ থেকে আমাদেরকে একসাথে দেয়া আছে নাকি আলাদা আলাদা দেয়া আছে? হ্যাঁ বলো। না স্যার, দেখো আমাদের সবগুলো আলাদা আলাদা লেখা। সবগুলো, হ্যাঁ আমাদের সমাপনী মূলধনের সময় সব আলাদা আলাদা দেয়া আছে। এখন আমরা কি ভয় পাবো? ভয় পেয়ে কি চলে যাব নাকি অঙ্কটা করব? স্যার অঙ্কটা করব। অঙ্কটা করবো স্যার, সিম্পল আমাদের বিষয়। এখানে দেওয়া নাই তো কি হয়েছে, আমরা বের করব। দেখো তোমাদের এখানে বলছে যে সম্পদ ও দায়, তাই না? তোমাদের এই যে প্রথম যেগুলো আছে সব সম্পদ, নগদ। তোমার হাতে নগদ টাকা আছে, এটা আমার কি স্যার সম্পদ না স্যার? জি স্যার। তার মানে জি নগদ স্যার। সম্পদ। আচ্ছা তোমরা কি সূত্র লিখেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এর নিচে সমান সমান দাগ দাও। যেখানে তোমার সমান সমান দাগ ছিল, সমাপনী মূলধনের পরে সমান সমান দাগ ছিল, ওখানে লেখো সমান সমান দেওয়ার পরে একটা দাগ দেওয়ার পরে লেখো নগদ। লিখেছো? জি। ওকে। তার মানে আমার নগদ আমার সম্পদ, এই জন্য লিখলাম নগদ। এরপরে এখানে আমরা আর কি সম্পদ আছে? আসবাবপত্র বা ফার্নিচার। এখানে আসবাবপত্রের ইংরেজি হচ্ছে ফার্নিচার, এটা আমার সম্পদ। তার মানে আমরা লিখবো নগদের পরে প্লাস চিহ্ন দিয়ে লিখবো আসবাবপত্র, তাই তো? লেখো। ওকে। জি স্যার। ওকে, জি স্যার। এরপর 3 নাম্বার রয়েছে দেনাদার। তোমরা কি দেখতে পাচ্ছ দেনাদার? জি। জি স্যার। আচ্ছা, দেনাদারের ব্যাখ্যাটা কি তোমাদের সহজ করে বলি। তুমি কারো কাছ থেকে টাকা পাও। দায়। তুমি, হ্যাঁ, না দায় না স্যার, সম্পদ। তুমি কারো কাছ থেকে টাকা পাও, আজ না হয় কাল, কাল না হয় পরশু তুমি টাকাটা পাবে বলে আশা করছো, এজন্য এটা তোমার সম্পদ। সবসময় মনে রাখবে, দেনাদার আমাদের সম্পদ আর পাওনাদার আমাদের দায়। যেটা আমরা আগে লিখতাম প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, সনাতন পদ্ধতিতে যেটা লিখতাম, বাট আমরা এখন এটা লিখি না। আমরা এখন সরাসরি লিখি দেনাদার, অ্যাকাউন্টস রিসিবল, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল। তার মানে দেনাদার আমাদের কি হবে স্যার? সম্পদ। সম্পদ। তার মানে আমরা এখানে সম্পদ পেলাম কয়টা? 3টা। 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 আচ্ছা এরপরে আসো, আমাদের আর কোনো সম্পদ আছে? আমাদের 4 নাম্বার এন্ট্রি দেওয়া আছে এখানে মজুদ পণ্য। হ্যাঁ স্যার, মজুদ পণ্য আমাদের সম্পদ। তোমার কাছে ব্যবসার জন্য কাঁচা মাল রয়েছে, এটাও তোমার সম্পদ। লেখো মজুদ পণ্য। লিখেছো? জি স্যার। ওকে, এবার আমরা আর কি আছে আমরা দেখি। ব্যাংক ঋণ। এরপর আমাদের 5 নাম্বার যে এন্ট্রিটা রয়েছে ব্যাংক ঋণ। ব্যাংকে থেকে আমরা লোন করেছি। লোন করলে কি আমাদের স্যার সম্পদ হবে নাকি দায় হবে? স্যার দায়। আমাদের নিঃসন্দেহে ব্যাংক ঋণ হচ্ছে আমাদের দায়। তার মানে এটা কি সম্পদের ঘরে লিখবো নাকি দায়ের ঘরে লিখবো? দায়ের ঘরে। স্যার দায়। দায়ের ঘরে। হ্যাঁ, তোমরা মজুদ পণ্যের পর একটা মাইনাস চিহ্ন দিবে, এরপরে মাইনাস চিহ্ন দেওয়ার পরে লিখবে ব্যাংক ঋণ। ওকে স্যার। জি। জি স্যার। এরপরে পাওনাদার আমাদের কি হবে সীমান্ত? সম্পদ নাকি দায়? দায়। দায়। লেখো দায়, পাওনাদার যোগ পাওনাদার। লিখছো? জি স্যার। জি স্যার। এরপর তোমরা আবার নিচের নিচের আর একটা লাইনে যাও, সমান সমান দিয়ে নগদ টাকা ছিল কত? 1,85,000। আসবাবপত্র 1,80,000। এই সবগুলো টাকা তোমরা জাস্ট বসায় দাও। 1,85,000 যোগ 1,80,000 দেনাদারে ছিল 1,30,000 যোগ 90,000, সবগুলো বসায় দাও। একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? কারণ তোমরা কিন্তু পরীক্ষার সময় কিন্তু খুব একটা সময় পাবা না। তো একটু ফাস্ট কথা বুঝে একটু ফাস্ট হাত চালাতে হবে। আমাদের সময় কম কিন্তু কাজ আমাদের অনেক বেশি, অতএব আমরা সময় নষ্ট করব না। দেখো তোমাদের সবগুলো সম্পদ যোগ করলে চলে আসে 5,85,000 টাকা। তোমাদের কি তাই এসেছে? জি স্যার। 5,85,000। জি স্যার। আর দায় দুইটা যোগ করলে আসে 1,15,000, তাই তো? জি স্যার।
আফরিন, তুমি কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে স্যার আমাদের মোট সম্পদ পেলাম আমরা আমরা এখানে মোট সম্পদ পেয়েছি আমরা এখানে 4টা। হ্যাঁ, মোট সম্পদ পেয়েছি আমরা 4টা। আমাদের টোটাল সম্পদের পরিমাণ 5,85,000 টাকা। বিপরীত দিকে আমাদের দায় আছে 2টা, একটা হচ্ছে ব্যাংক ঋণ আর একটা হচ্ছে পাওনাদার। তো 2টা যোগ করলে আসবে 1,15,000। তার মানে মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে তোমরা 5,85,000 থেকে 1,15,000 টাকা বাদ দিলে চলে আসবে 4,70,000। তোমাদের কি এটা এসেছে? দেখো, যদি 4,70,000 টাকা আসে তাহলে আমাদের অঙ্ক ওকে, ডান। খ উত্তর আমাদের হয়ে গেছে। জি স্যার, তাই আসছে। আফরিন ওকে? জি স্যার। কত আসছে তোমার? স্যার আমি প্লাস মাইনাস করতেছি। আচ্ছা, দেখো তোমাদের সম্পদগুলো আসবে 5,85,000 টাকা আর দায় হবে 1,15,000। এবার সম্পদ থেকে দায়টা বাদ দিলেই চলে আসবে 4,70,000 টাকা। এটাই তোমাদের সমাপনী মূলধন। আর যেই অ্যামাউন্টটা আসবে ওইটা নিচে একটা ডাবল 2টা দাগ টেনে দিবে বা ডাবল জে টেনে দিবে। আমাদের নতুন একজন বন্ধু জয়েন হয়েছে। বন্ধু, তোমার নাম কি এবং তুমি কোন জায়গা থেকে শুনছো আমাদের বা দেখছো একটু বলবে? আফরিন ওকে? জি স্যার। স্যার 4,70,000 টাকা। ওকে ওকে ওকে, অঙ্ক কারেক্ট। ম্যাথ আমাদের হয়ে গেছে। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, 3 নাম্বার তোমাদের দেখো, তোমাদের প্রশ্নে চেয়েছে গ নাম্বারে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তোমরা এখানে জাস্ট হুবহু এখানে যে আমি সূত্রটা লিখেছিলাম যেভাবে, ঠিক এইভাবে তোমরা সূত্রটা লিখবে। এক লাইনে লাভ ক্ষতি সমান সমান পুরো সূত্রটা আমি যেভাবে লিখেছি স্ক্রিনে হুবহু এক লাইনে লিখবে। তোমরা এক লাইনে চেষ্টা করবে এক লাইনে লেখার জন্য। একটু ছোট করে এক লাইনে লিখবে। এই অঙ্কটা জাস্ট 1 মিনিট লাগবে করতে। আমরা মান বসালে আমাদের অঙ্ক শেষ। সীমান্ত, এক লাইনে শেষ করবে? বন্ধুরা, তোমরা কি সূত্রটা কি খাতায় লিখেছো? জি স্যার। আচ্ছা, আগে লিখবে গ নাম্বার। গ, নিচে টাইটেল দিবে কি? মাত্র তোমাদের বলেছিলাম প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, শুধু এই অঙ্ক না, হিসাব বিজ্ঞানের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যেই কোম্পানি বা যে প্রতিষ্ঠানের নাম থাকবে সেই প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করবে এবং প্রশ্নে যা চেয়েছে সেটাও বলে দিবে। আমাদের এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজ। এর আমাদের কি চেয়েছে? লাভ ক্ষতির পরিমাণ। তোমরা লিখবে যে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। এরপর সূত্রটা লিখবে হুবহু, লাভ ক্ষতি সমান সমান সমমনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তোমরা সবাই কি এতটুকু লিখেছো? জি স্যার। ওকে। আচ্ছা, আমাদের প্রথমে সূত্র কি দেওয়া আছে আফরিন? জি স্যার। প্রথমে সূত্র 3 নাম্বার লাভ এবং ক্ষতি ওইটা। হ্যাঁ, সূত্রের প্রথমেই কি দেওয়া আছে? লাভ ক্ষতির সূত্রের প্রথমেই কি দেওয়া আছে? সমাপনী মূলধন প্লাস উত্তোলন ব্র্যাকেট আচ্ছা, প্রারম্ভিক মূলধন প্লাস আমরা অতিরিক্ত আমরা একটা একটা করে সলভ করব। সমাপনী মূলধন প্রথমে আমাদের সূত্রে বলেছে সমাপনী মূলধন। আচ্ছা বন্ধুরা, আমরা কি অলরেডি সমাপনী মূলধন কি বের করে ফেলেছি না? সীমান্ত, জি স্যার। আমাদের সমাপনী মূলধনের পরিমাণ কত ছিল খ নাম্বারে? 4,70,000। হ্যাঁ, তাহলে তোমরা লেখো নিচে সমান সমান দিয়ে লেখো 4,70,000। সমাপনী মূলধনের নিচে লেখো 4,70,000। সবাই লিখেছো? এরপর যোগ চিহ্ন দাও। সূত্রের যোগ চিহ্ন দেওয়া আছে প্লাস, প্লাস দাও। দেওয়ার পরে কি আছে এখানে? উত্তোলন। এখন উত্তোলন আমাদের কোথায় দেওয়া আছে আফরিন? উত্তোলন দেওয়া আছে আমাদের প্রশ্নে। এই যে দেখো উত্তোলন দেওয়া আছে। উত্তোলন বলছে যে তিনি মোট 40,000 টাকা উত্তোলন করেন। কত টাকা উত্তোলন করেন? 40,000। তাহলে ওই 4,70,000 প্লাস উত্তোলন জায়গায় লেখো 40। হ্যাঁ লিখছি স্যার। কত হয়েছে দেখো তো? যোগ করলে কত হয়? 5,10,000, তাই তো? ঠিক না? জি স্যার। ওকে, সীমান্ত, এতটুক ডান? জি স্যার। ওকে।
এরপরে মাইনাস চিহ্ন আছে সূত্রে যেভাবে আছে, দুইটা ব্রেকেট আটকে দাও। সমাপনী মূলধন ছিল 4,70,000 যোগ উত্তোলন 40, ব্রেকেট আটকে দিয়ে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে প্রারম্ভিক মূলধনকে আমরা বের করেছি কি করিনি এই পর্যন্ত বলো তো? স্যার বের করেছি। কত কত টাকা বের করেছিলাম প্রারম্ভিক মূলধন? 3,80,000। তাহলে তোমরা লেখো 3,80,000। 3,80,000 লেখো প্রারম্ভিক মূলধন, আমরা কত পেয়েছিলাম। এরপরে যোগ চিহ্ন দাও, যোগ চিহ্ন দিয়ে অতিরিক্ত মূলধন কোথায় আছে? অতিরিক্ত মূলধন দেওয়া আছে আমাদের প্রশ্নে। এই দেখো অতিরিক্ত মূলধন এখানে বলেছে যে জনাব শহীদুল আরো 50,000 টাকা নতুন বিনিয়োগ করেন, এই বিনিয়োগ হলো অতিরিক্ত মূলধন। তাহলে আমাদের অতিরিক্ত মূলধন কত টাকা স্যার? 50,000। তাহলে লেখো 50,000। এবার তোমরা সমাপনী মূলধন আর উত্তোলন যোগ করলে কত হয়? 5,10,000, তাই না? সীমান্ত তুমি কি কথা কি বুঝতেছো? জি স্যার। তাহলে সমাপনী মূলধন পেয়েছিলাম আমরা 4,70,000, উত্তোলন আমাদের প্রশ্ন দেওয়া আছে 40, টোটাল দুটো যোগ করলে কত হয়? 5,10,000, নিচে লিখছো 5,10,000। জি স্যার। জি স্যার। ওকে, প্রারম্ভিক মূলধন ছিল 3,80,000 আর অতিরিক্ত মূলধন দেওয়া আছে 50,000। 3,80,000 আর 50 যোগ করলে হয় 4,30,000। 4,30,000, লিখছো 4,30,000। জি স্যার। এবার 5,10,000 থেকে 4,30,000 বাদ দাও, 80,000, উত্তর হলো 80,000। জি স্যার। উত্তর কত আফরিন? 80,000। শেষ, অঙ্ক শেষ, ডাবল জেড টেনে দাও, অঙ্ক শেষ। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার একটা কোশ্চেন হচ্ছে, জি বলো। সৃজনশীল 1 কি করানো হয়ে গেছে? সৃজনশীল এক করানো হয় নাই তোমাদের এই অধ্যায় থেকে। এই আমি যে অঙ্ক তোমাদের আমি আজকে করালাম বা দেখিয়ে দিলাম, তোমাদের এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় মোস্ট অফ দ্য টাইম 95% টাইম তোমাদের আসবে। আর আর অন্য যে অঙ্কগুলো আছে সেগুলো ডেবিট ক্রেডিট, সেগুলো তোমরা জাবেদার অধ্যায় অন্যান্য অধ্যায়ের ভিতরে সবগুলো একসাথে মিলানো, অর্থাৎ অনেকটা রিমিক্স কাওয়ালির মতো, বুঝছো? ওখানে তোমরা পাবে। সুতরাং এটা হচ্ছে তোমার বিষয় ভিত্তিক দুই দফা দাখিলা পদ্ধতির যে অঙ্কটা, এগুলো হচ্ছে এই অঙ্কগুলো, এগুলো এখান থেকে আসবে। আর বাকি যে 1 2 1 3 4 এগুলো অনেকটা সিম্পল অঙ্ক, এগুলো তোমরা পারবা, কয়েকটা ক্লাস তোমাদের দেখাই দিলে তোমরা পারবা। স্যার মানে আমাদের এখন এই অধ্যায়টা শেষ, আর যেটা ইম্পর্টেন্ট ছিল ওটা আপনি করিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এগুলো ধন্যবাদ স্যার। তোমাদের এগুলো চলবে। আমি তোমাদের চাই তোমরা সবাই ভালো একটা রেজাল্ট করো। আচ্ছা বন্ধুরা বলো তো, আমাদেরকে এখানে 80,000 টাকা যে আসলো, এটা কি আমাদের লাভ নাকি ক্ষতি হয়েছে আফরিন? লাভ। কিভাবে লাভ হয়েছে কি বলতে পারবা? দেখি তোমাদের তোমাদের আইডিয়া কিরকম, কেন লাভ হইলো? যদি আমাদের মাইনাস ফিগার আসতো, স্যার মাইনাস ফিগার বলতে কি জানো? ধরো আমাদের এখানে সমাপনী মূলধন আর উত্তোলন কত ছিল? 5,10,000 না? জি স্যার। জি স্যার। ধরো 5,10,000 এর চেয়ে ধরো ধরো তোমার বাম পাশে, হাতের বাম পাশে যে সমাপনী মূলধন আর উত্তোলন যদি প্রারম্ভিক মূলধনের চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে তোমার লস হবে। যেমন এখানে 5,10,000 জায়গায় যদি প্রারম্ভিক মূলধন থাকতো 6 লাখ, তাহলে কি আমাদের লাভ নাকি লস? লস। লস হবে। কারণ তোমার দিন শেষে দেখতে হবে যে সমাপনী মূলধন মানে বছরের শেষে, তোমার শুরু মানে প্রারম্ভিক মূলধন মানে বছরের শুরু, শুরু সব খরচ সবকিছু বাদ দিয়ে, আয় ব্যয় বাদ দিয়ে বছরের শেষে যদি বেশি থাকে ফিগারটা, আর বছরের শুরুতে ফিগারটা যদি কম থাকে, তখনই আমার কি হবে? লাভ হবে। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পষ্ট, সমাপনী মূলধন উত্তোলন 5,10,000 অনেক বেশি, বছরের শেষে আমাদের হাতে টাকা অনেক বেশি, আর বছরের শুরুতে আমাদের খরচ সম্পদ খুবই কম, মাত্র 3,80,000, সরি 4,30,000, তাই না? জি স্যার। জি স্যার। স্যার আমাদের মোট হচ্ছে দেখতে হবে যে প্রথম যে টাকাটা আমরা ইনভেস্ট করছি তার থেকে আমাদের মানে আমাদের কি হয়, প্রারম্ভিক মূলধন অতিরিক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা হচ্ছে কম হতে হবে না? শোনো তোমাদের একটা কথা বলি, আফরিন সীমান্ত তোমরা যারাই আছো, শোনো লাভ ক্ষতি কি হলো ওইটা আমাদের বড় কথা না, বড় কথা তোমরা যে সূত্রটা আছে ঠিক এভাবে হুবহু যদি মানগুলো বসাইতে পারো, টাকার টাকার অ্যামাউন্ট গুলো যদি ঠিকভাবে বসাইতে পারো, তোমাদের অঙ্ক 100% কারেক্ট হবে। তোমাদের অঙ্ক কেউ কাটতে পারবে না। জাস্ট সূত্র দেখবে আর জাস্ট ফিগার গুলো বসাবে। ওকে স্যার? জি স্যার। আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো?
স্যার কারণ খুবই ভালো ভালো লাগলো। লেগেছে, আপনি অনেক ভালো বুঝিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আহ আজকে কে কে আমাদের সাথে আছো? আফরিন আছো, সীমান্ত আছো, আর কেউ কি আছো জয়েন করেছো? একটু বলো, আমরা একটু পরিচয় হই সবাই একসাথে বন্ধুরা। এডু পরিবারে তোমাদের সাথে এডু পরিবারে ক্লাস করে তোমাদের কেমন লাগছে? স্যার ভালো। স্যার অনেক ভালো, আপনি সব স্যার অনেক ভালো বোঝায়, অনেক হ্যাঁ বন্ধুরা, সিম্পল ভাবে বোঝায় আমাদের। হ্যাঁ দেখো, ইনশাল্লাহ আমরা আমাদের এডু পরিবারের আমরা যারা আছি, শিক্ষক মন্ডলী বা শিক্ষক প্যানেল যারা আছি, তোমরা ছাত্রছাত্রী অভিভাবক যারা আছো বা আছেন যারা, আহ, তোমরাই একদিন বলবে যে স্যার এডু পরিবার আসলেই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা এডুকেশন প্ল্যাটফর্ম, ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম। তোমরা একদিন বলবে, আর সেদিন তোমরা গর্ববোধ বা প্রাউড ফিল করবে যে আমরা স্যার শুরু থেকে আমরা জয়েন করেছিলাম। ইনশাল্লাহ স্যার। এটা তোমরা বলবে। আর একটা জিনিস হলো কি জানো, আহ, তোমাদের একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে। আহ তোমরা তো ভার্চুয়াল ক্লাস করো আমাদের সাথে, সরাসরি দেখার সুযোগ হয় না, তোমরা আমাদের দেখতে পারো না বা আমরা তোমাদের দেখতে পারি না। কিন্তু দেখো, বর্তমানে আমাদের বাংলাদেশে অনেকেই আছে, মেধা আছে, অর্থাৎ ট্যালেন্ট আছে, বাট আর্থিক কারণে অনেকে পড়াশোনা করতে পারে না, তাই না? দেখো, অনেকেই পারে না। বা যারা তোমরা গ্রুপ সাবজেক্ট পড়ো, 9-10-এ পড়ো, তাদের মাস্ট বি কোচিং করা লাগে। অনেকের আসলে কি, আমাদের যখন 9-10-এ আমরা যখন উঠি, তখন আমরা চাইলেও একজন শিক্ষকের কাছে সবগুলো ক্লাস করতে পারি না। পারি? বলো, সম্ভব এটা? না সম্ভব না। স্যার। যে ম্যাথ পড়ায় সে শুধু শুধু ম্যাথ পড়ায়, যে ইংলিশ পড়ায় সে শুধু ইংলিশ পড়ায়, যে অ্যাকাউন্টিং পড়ায় সে শুধু অ্যাকাউন্টিং পড়ায়, যে ফিজিক্স কেমিস্ট্রি পড়ায় সে শুধু ফিজিক্স কেমিস্ট্রি পড়ায়। কিন্তু দেখো, এখানে নামমাত্র একটা ফি তোমাদের, জাস্ট রেজিস্ট্রেশন ফি, এর মাধ্যমে তোমরা সবগুলো ক্লাস করতে পারছো একটা প্ল্যাটফর্মে। এরপর তোমাদের ক্লাস টাইমের ডিউরেশন, মানে আমাদের এডু পরিবারের একটা পজিটিভ দিক হচ্ছে ক্লাসের ডিউরেশন। আজকে তোমাদের ক্লাসটা যদি 30 মিনিটের হইতো, আমি কি পারতাম অঙ্কটা শেষ করতে আফরিন? না স্যার। কোয়াইট ইম্পসিবল, এটা কোনোদিনও সম্ভব ছিল না। কিন্তু দেখো, আমি তোমাদের এমনও ক্লাস গিয়েছি, আমি 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি, অনেকে খুব এনজয় করেছে ক্লাসগুলো। যে স্যার একটা ক্লাসে অনেক কিছু জানলাম, আমার আসলে প্রতিদিন স্যারের কাছে বা প্রাইভেট পড়ার দরকার নাই স্যার, বারবার আমার যাওয়ার প্রয়োজন নাই। আমি একদিন বসলাম, মনোযোগ দিয়ে বসে আছি, একদিনের মধ্যে স্যার আমি কয়েকটা অধ্যায় শেষ করে ফেললাম। স্যার আপনি যেভাবে বুঝিয়েছেন আমার মতে এইরকম না আসলেও এরকম ক্যাটাগরি আসলেও আমরা এটা পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমাদের এগুলোই আসবে, এর বাইরে আসলেই আর কোনো কথা নেই। দেখো, এখানে আমি যা দিয়েছি, তোমাদের স্লাইডগুলো, তোমরা যদি স্লাইডগুলো দেখো, এখানে আসলে আমি তোমাদের যা দিয়েছি, এই সূত্রের নিচে এখানে দিয়েছি যে প্রারম্ভিক সম্পদের মধ্যে কি কি থাকে। মোস্ট অফ দ্য টাইম এগুলোই থাকে। এই নগদ, মজুত পণ্য, দেনাদার, আসবাবপত্র, অতিরিক্ত। সবসময় মনে রাখবে, যদি অগ্রিম কোনো কিছু থাকে প্রশ্নে, সেটা হবে সম্পদ, আর যদি থাকে বকেয়া, সেটা হবে তোমার কি, দায়। এই দুইটা কথা একটু অতিরিক্ত মনে রাখবে। এছাড়া এখান থেকে দুনিয়ার যেখান থেকে প্রশ্ন আসুক, ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। এটাই হচ্ছে শিক্ষার মজা, এটাই হচ্ছে এটু পরিবারের মজা। আমরা চাই যত সহজভাবে তোমাদের কাছে আমরা আমাদের পড়াগুলো, আমাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা শেয়ার করতে পারি। স্যার আমি ভাবতে পারিনি যে অনলাইনে এভাবে এত ভালোভাবে বোঝানো হয়। আর ধন্যবাদ আফরিন, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। আমাদের প্রতিটা শিক্ষক, এটু পরিবারের প্রতিটা টিচারই খুবই হেল্পফুল। আমি আমাদের যে ইংলিশ স্যার আছে বা অন্যান্য সাবজেক্ট ম্যাথের যারা আছে, ম্যাডামরা যারা আছে, আসলে তারা খুবই বিনয়ী। আমি শুধু তাদের প্রশংসার জন্য বলছি না, আমার পাশে আসলে এখন কেউ নাই, বুঝছো? ফ্রি মাইন্ডে তোমাদের সাথে আমি খুব ফ্রি কথা কথা বলছি আমি। তারা আসলে খুবই ফ্রেন্ডলি, তারা এত ফ্রেন্ডলি যে একটা পড়া এত সহজভাবে তারা কেমন করে বুঝায়, তাদের দেখে আমি নিজেও ইন্সপায়ার হই। এটাই আমার মনে হয় কি, এটাই মনে হয় শিক্ষার সৌন্দর্য। দেখো, একই কথা দুজন স্যার বলবে, একজনের কথা তোমার কাছে মনে হবে যে তুমি বুঝতে পারছো না, বিপরীত আরেকজনের কথা তোমার কাছে মনে হবে ঠিক ততটাই সহজ। কারণ যত ভালো, যত সহজভাবে কথাগুলো, কাজগুলো উপস্থাপন করা যায়, ঠিক ততটাই সহজ। জি আচ্ছা, শেষে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন পর্ব আমাদের এখন 2 মিনিট, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার, প্রশ্ন করার মতো কিছু নাই, আপনি অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকটা লাইন। ওকে বন্ধুরা, তোমরা আমাকে আমার সরাসরি ক্লাসগুলো ইউটিউবে করতে পারবে। তোমরা আমার সাথে কানেক্ট থাকো, আমি চাই তোমরা ভালো একটা রেজাল্ট করো।
সবসময় যে আর্থিকভাবেই যে অনেক দূর যেতে হবে বিষয়টা এমন না। এখন পড়াশোনাটা খুব ইজি হয়ে গেছে। তোমাদের আমি মাত্রই বললাম যে কেউ যদি জেনারেল ম্যাথ, ইংলিশ আর গ্রুপ সাবজেক্ট পড়ে ৩ জন শিক্ষক তার লাগে মাস্ট। আর এটা যদি কেউ কোচিং এ গিয়ে পড়ে তারপরেও তার মাস শেষে ২.৫ থেকে ৩,০০০ টাকা খরচ। আর কেউ যদি বাসায় এসে কোনো টিচার পড়ে তার ১৫-২০,০০০ টাকা খরচ। তার মানে বোঝা যাচ্ছে যে এডু পরিবার কত কমে, কত কম টাকার ভিতরে দেখো নামমাত্র একটা ফি তোমাদের কাছ থেকে নেওয়া হয়। কেন নেওয়া হয়? আমরা চাই আমাদের প্রতিষ্ঠান উপরের দিকে উঠুক। আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা, তোমরা যারা রয়েছো তারা সর্বোচ্চ সফলতা অর্জন করো। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আফরিন। এছাড়া আর কোনো কিছুই না। আমরা চাই তুমি ক্লাস করো, তোমার তোমার আশেপাশে বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকেও তোমরা আ ইন্সপায়ার করো। তোমরাও তাদের সাথে কথা বলো। আমাদের এই ক্লাসগুলো এখন শেষ হবে। এরপরে এগুলো ভিডিও আকারে আপলোড করা হবে। অনেকে ভিডিও দেখতে পাবে। সো আমার মনে হয় ভিডিওটা হচ্ছে আমাদের অপশনাল, বাট লাইভ যে ক্লাসটা করছো, এই যে আমি কথা বলছি তোমরা আমাকে উত্তর দিচ্ছ, ভিডিও দেখলে কিন্তু এটা পাবা না। পাবা? বলো? করতে পারবা না। না স্যার। তখন ওইটা হবে একতরফা, একতরফা ক্লাস। তুমি দেখছো, স্যার বলছে একতরফা, তুমি শুনছো। তো আজ তোমাদের কথা শুনে আমার খুবই ভালো লেগেছে। তোমরা আমার জন্য দোয়া করবে এবং তোমাদের পরিবারে যে অভিভাবকগণ রয়েছে তাদেরকে আমার সালাম দিবে। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বলবে